উত্তর বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এরই মধ্যে পায়রা ও মংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজারকে 6 নম্বর বিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। ঘূর্ণিঝড় রেমালের সবশেষ অবস্থার ব্রিফিং চলছে আবহাওয়া অফিসে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি সেই বিজ্ঞপ্তিটি আপনাদেরকে জানাচ্ছি। বঙ্গোপসাগরে যে সিস্টেমটি ডেভেলপ করেছে, সে আজ যে গভীর নিম্নচাপ ছিল, সেই নিম্নচাপটি আরও শক্তিশালী হয়ে উত্তর বঙ্গোপসাগরে বর্তমানে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি সন্ধ্যা 6টায় আজ চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 455 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 400 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মংলা সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 365 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও শক্তিশালী এবং অগ্রসর হতে পারে। ঘূর্ণিঝড় কেন্দ্রে 54 কিলোমিটার মধ্যে বাতাসের একটানা গতিবেগ 62 কিলোমিটার, যা দমকা এবং জড়ো হওয়ার আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে আমরা এর পূর্বে যে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে 7 নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি 7 নম্বর বিপদ সংকেত পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর, আমি আবার বলছি 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ এবং চরসমূহের নিম্নাঞ্চল স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে 3 থেকে 5 ফুট অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। ঘূর্ণিঝড়টির প্রভাবে রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের উপর দিয়ে দমকা অথবা জড়ো হওয়া সহ ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। উত্তর বঙ্গোপসাগর এবং গভীর সাগরে অবস্থানরত যে মাছ ধরার নৌকা এবং ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এই হলো আমাদের সর্বশেষ যে ঘূর্ণিঝড়ের অবস্থান, সেই ঘূর্ণিঝড়ের অবস্থান আমি আপনাদেরকে জানালাম। হ্যাঁ, ঘূর্ণিঝড়ের কিন্তু অগ্রভাগের যে অংশ, সেই অগ্রভাগের অংশ থেকে কিন্তু উপকূলীয় অঞ্চল, ঢাকার যে দক্ষিণ অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। আসলে ঘূর্ণিঝড়টা এখন পর্যন্ত যে আছে, কিন্তু বাংলাদেশের উপকূল থেকে এখনও 400 থেকে 450 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থান করছে। এ কিন্তু আরও উত্তর দিকে অগ্রসর হয়ে বাংলাদেশের উপকূলের দিকে আসার সম্ভাবনা রয়েছে এবং সে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা আছে। এটি আগামীকাল দুপুরের পর থেকে এর যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ, সেই অগ্রভাগের প্রভাব শুরু হয়ে যেতে পারে এবং আগামীকাল যে এর কেন্দ্র, সে কেন্দ্র হয়তো সন্ধ্যা নাগাদ বাংলাদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা আছে। হ্যাঁ, ধন্যবাদ। ঘূর্ণিঝড়ের জন্য আমরা যে বন্দরগুলোর জন্য যে 3 নম্বর স্থানের সতর্কতার সংকেত জারি করেছিলাম, সেই সংকেতের পরিবর্তে বিশেষ করে পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানের সতর্কতা সংকেতের পরিবর্তে আমরা 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। আর চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতা সংকেত নামিয়ে তার পরিবর্তে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলেছি। এর কিছু ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগের যে কিছু ক্লাউড ছেড়ে দেয় আগে, সেই ক্লাউডের প্রেক্ষিতে বর্তমানে উপকূলীয় অঞ্চল কিছু অংশে সে কিন্তু বৃষ্টি হচ্ছে আর কি, কিন্তু তার মূল যে বডিটা আসবে আসলে যে সন্ধ্যার দিকে তখন কিন্তু আমাদের যে জোয়ার এবং হ্যাঁ দুপুরের দিকে জোয়ার থাকবে, দুপুরের পরে কিন্তু আবার ভাটা শুরু হয়ে যাবে আর কি। তারপরে সে ঘূর্ণিঝড় কিন্তু একটা ঘূর্ণিঝড় কিন্তু স্পিড সবসময় একই থাকে না, হয়তো সে 2 ঘন্টা 3 ঘন্টা আগে পরে হতে পারে, তখন দেখা যায় জোয়ার হয়তো চলে গেল, তখন ভাটার প্রভাবটা শুরু হতে পারে। কিন্তু বিকালের দিকে কিন্তু যেসব অঞ্চলে আমাদের এখন পর্যন্ত আমাদের যে ঘূর্ণিঝড় যে উপকূলগুলো অতিক্রম করার সম্ভাবনা আছে, ওইসব অঞ্চলে কিন্তু তখন ভাটার একটা সম্ভাবনা বেশি থাকে।
এখন পর্যন্ত ঘূর্ণিঝড় তার যে গতিপথ দেখানো হচ্ছে এখনও, সে কিন্তু ওই সাগর আইল্যান্ড, বিশেষ করে পশ্চিমবঙ্গের সাগর আইল্যান্ড এবং বাংলাদেশের খেপুপাড়ার মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা এখন পর্যন্ত আছে। হ্যাঁ, ঢাকায় এর প্রভাবে বৃষ্টিপাত হবে কালকে থেকে। আজও কিছু কিছু বৃষ্টিপাত শুরু হয়েছে, তবে আগামীকাল থেকে এর বৃষ্টির প্রবণতা বেড়ে যাবে। ঢাকাতে আমরা বৃষ্টিপাত পাব। হ্যাঁ, ধন্যবাদ। ঘূর্ণিঝড় কিন্তু যখন উপকূল অতিক্রম করে তখন কিন্তু তার যে ক্ষতিকর যে দিকগুলো, সে সাধারণত প্রচুর বাতাস থাকে, সেই সাথে প্রচুর বৃষ্টিপাত হতে থাকে এবং তার জলোচ্ছ্বাস হয়ে থাকে। এই তিনটে তার ক্ষতিকর প্রভাবগুলো থাকে। আর যেহেতু বাতাসগুলো থাকে, বাতাস যদি সুন্দরবনের উপর দিয়ে যায় তখন কিন্তু সে বাতাস সুন্দরবনের গাছের দ্বারা সে বাধাপ্রাপ্ত হয়, ফলে সে অনেক শক্তি ওখান থেকে সে হারিয়ে ফেলে, সে লুজ করে ফেলে আর কি। অর্থাৎ সে যখন আরও ল্যান্ডের ভিতর ঢুকে তখন ওইখান থেকে কিন্তু সে অনেক শক্তি ক্ষয় হয়ে তারপরে ল্যান্ডের ভিতর ঢুকে আর কি। এখনও যেহেতু আমাদের যে প্রেডিকশন এখন পর্যন্ত আছে, সাতক্ষীরা, খুলনা এবং আমাদের যে খেপুপাড়ার মাঝখান দিয়ে যে ঢুকবে, ওইখানে কিন্তু আমাদের সুন্দরবনের অংশটা অনেকটা রয়ে গেছে। বিদায় ওইখান থেকে শক্তিটা এখন যদি ওইখান থেকে ঢুকে, তার শক্তিটা কিন্তু ওইখান থেকে অনেকটা ক্ষয় হয়ে আসবে। তবে এর প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হবে বাংলাদেশের। ভাই, মন্ত্রী বললেন যে আজকে সকালে বললেন যে 7 থেকে 8 ফিট জলোচ্ছ্বাস হতে পারে। আপনারা কি বলছেন? না, ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত বলছি কিন্তু এটা সাধারণ একটা ঘূর্ণিঝড়। এখন পর্যন্ত আমাদের যে প্রেডিকশন, এখন পর্যন্ত তার যে শক্তি সাধারণ একটা 62 থেকে 88 কিলোমিটার পর্যন্ত এর হলো মানে গতিবেগ থাকার সম্ভাবনা আছে। এই গতিবেগে যদি সে আগায় তাহলে কিন্তু 3 থেকে 5 ফুট স্বাভাবিক যে জোয়ার, সে জোয়ারের চাইতে অধিক বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। কিন্তু আমি বলেছি এই ঘূর্ণিঝড়টি যখন আরও আমাদের উপকূলের দিকে আসবে তখন কিন্তু সে আরও শক্তি সঞ্চয় করবে।